সায়ন অবাক হওয়ার অবকাশ পেল না। এই মেয়েকে নিয়ে সে ফ্যামিলি প্ল্যান করার চিন্তা করছিল এতক্ষণ। সে নিজেকে সামলাবে নাকি তাদের বাচ্চাকে? ঝুম ক্লান্ত যেন তাকে জোর করে নিয়ে এসে সে ভুল করেছে বুঝতে পারলো। তাছাড়া সে যা ভাবছে তা ঠিক না। ঝুমকে আরো সময় দেওয়া উচিত মানিয়ে নিতে। সায়ান আর কিছুক্ষণ ওভাবেই দোল দিল ঝুমকে। ঘুম গাঢ় হয়েছে বুঝতে পেরে দক্ষ হাতে কোলে তুলে নিল তার বউকে। ঝুম নিজের সব থেকে আস্থার স্থানটা পেয়ে ঘুমের মাঝে দু হাতে গলা জড়িয়ে মুখ গুজে দিল সায়ানের গলায়। ধরফড়ি উঠল সায়ানের বুকটা। তার এখন আবারও আদর আদর পাচ্ছে। মনে মনে ভেবে ফেলল কোয়ার্টারে ফিরে ঝুমকে সে ছাড় দিবে না। বদ্ধ উন্মাদ করে দিয়েছে সে সায়ানকে। যদিও সে ভেবেছিল ফিরে মেয়েটার সাথে কিছু একটা করে, কিন্তু পরবর্তীতে আর মন সায়দেনি। ক্লান্তিতে ঘুমন্ত মেয়েটাকে দেখে তার রাত শেষ হলো। না হলেও খাওয়া আর না হলো ভালোবাসা। সায়ান পুরোটা রাত অভুক্ত রইল, অথচ তার পাশানি মেয়েটা নিশ্চিন্তে ঘুমালো। আজ সায়ান হসপিটালে ডিউটিতে গিয়েছে। ঝুম কোয়ার্টারে এই ছোট্ট ফ্ল্যাটে বর্তমানে একা। সায়ান তাকে নতুন একটা ফোন এনে দিয়েছে। ফোন পাওয়ার পরই সে অ্যাসিস্ট্যান্টকে ফোন লাগিয়েছিল। তখনকার অবস্থা খুব শোচনীয় শুনে ভীষণ চিন্তায় পড়েছিল ঝুম। পরবর্তীতে মেহরুন্নেসার সাথে কথা বলে কিভাবে কি করলে ভালো হবে তা নিয়ে বেশ কিছু আলোচনা করেছে। তাছাড়া ঝুম তার বিথি আন্টিকে ফোন দিয়ে বিয়ের কথাও জানিয়ে দিয়েছে। শুরুতে সে চিন্তিত হয়েছিল, তারপরে যখন মেহরুন্নেসার নিজ দায়িত্বে তার সাথে কথা বলল তখন সে নিশ্চিত হলো ঝুমের জন্য মেহরুন্নেসার সব সমস্যার সমাধান। আম্মা চলে গেল আম্মার মতন আগলে রাখার জন্য কিছু মানুষকে আল্লাহ সুবহান আল্লাহ তাআলা তার জন্য ঠিকই পাঠিয়ে দিয়েছেন। ঝুম ভেবেছে সে আজ রান্না করবে। সায়ানকে যাওয়ার সময় বলে দিয়েছিল যে আজ সে নিজ হাতে রান্না করে লাঞ্চ হসপিটালে নিয়ে যাবে। সায়ানও বিরক্তি করেনি, ঝুমের কথা মেনেও নিয়েছে। সে শুধু বলেছে সাবধানে করতে। তার টেস্টের রিপোর্ট আজ পেয়ে যাবে বলেও জানিয়েছে সায়ান। ঝুম মনোযোগের সাথে রান্না করছে। মাঝারি আকারের চিংড়ি ভুনা, ঝালঝাল করে গরুর গোশত, কচু শাক দিয়ে ইলিশ আর ঘন করে মুসুর ডাল, সবটাই বাঙালি করেছে সে। এখানে কচু শাক খুঁজে পেতে ভালোই কষ্ট হয়েছিল, কিন্তু কি আর বা করার ছিল। আসার পর থেকে সে এদের এসব বিরিয়ানি খেতে খেতে অতিষ্ঠ। পাকিস্তানের বিরিয়ানি নেহারি কাবাব ছাড়া কিচ্ছু বোঝে না, অথচ ঝুমের তো চাই বাঙালি খাবার, যা এখন এখানে পাওয়া দুষ্কর। তাই আজ সে নিজের পছন্দের খাবার রেঁধেছে। সায়ানকেও ধরে বেঁধে খাওয়াবে। বাংলাদেশের জামাই হয়েছে, তারও তো বোঝা উচিত বাংলাদেশিরা কি কি পছন্দ করে। রান্না শেষে গোসল করে সে তার শরীরে সিঁদুর রঙা একটা শাড়ি জড়ালো। লাল রংটা মেয়েটার গায়ে এত বেশি সুন্দর মানিয়েছে বলার বাইরে। সায়ান দেখে কি বলবে? ঝুম জানে শাড়ি পরে সায়ান নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই তো বেশ নিয়েছে। সারাদিন তাকে জ্বালানো, তাই না? আজ দেখবে হসপিটালে কিভাবে নিজেকে সামলায়। নিজের মনে ভেবেই মিচিমিচি হাসছে। চোখে গাঢ় করে কাজল টেনে ভেজা চুলগুলো বেঁধে ফেললো। আঁচলটা ভালো করে কাঁধের উপর জড়িয়ে খাবার নিয়ে বেরিয়ে পড়লো সায়ানের উদ্দেশ্যে। বেশি দূরে না হলেও ঝুমে যেতে প্রায় 15 মিনিট লেগে গেল। এখন সে মোটামুটি হসপিটাল ক্যান্টনমেন্ট এরিয়া ও কাছের কিছু স্থান সম্পর্কে অবগত। সায়ান তাকে নিজ দায়িত্বে চিনিয়েছে। আজ আর হসপিটালের গার্ড তাকে বাধা দিল না, উল্টো সম্মান প্রদর্শন করে ভেতরে যেতে দিল। হসপিটালের রিসেপশনে 2জন মেয়ে ও 2জন পুরুষ বসে। ঝুম গিয়ে একটি মেয়ের কাছে সায়ানের চেম্বারের কথা জানতে চাইলে সে দেখিয়ে দিল। ধন্যবাদ দিয়ে ঝুম পা বাড়ালো 3 তলার দিকে। সাদা দেয়ালের মাঝে 7 ফুটের একটি সাধারণ দরজা, তার উপর বড় বড় করে লেখা মেজর ডাক্তার শায়ান রহমান আনসারি, MBBS, AMC, FCPS, সাইকিয়াট্রিস্ট, কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট, PTSD, ট্রমা ও যুক্তকালীন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, পাকিস্তান আর্মি মেডিকেল কেয়ার। গর্বে ঝুমের চোখে পানি চলে এলো। লোকটা ছোট থেকে একা একা লড়ে গেছে, তাও পথভ্রষ্ট হয়নি। যেখানে অন্য ছেলে মেয়েরা বাবা মায়ের ছত্রছায়া থেকেও ভুল পথে পা বাড়ায়, সেখানে সায়ান একা নিজেকে প্রতিষ্ঠিত করেছে। চোখের কোণের পানি
মুছে ঝুম পাশে রাখা চেয়ারগুলোর একটিতে বসলো। সায়ন এখনও রোগী দেখতে বলে সে বিরক্ত করলো না। খাবারের বক্সটা কোলের উপর রেখে এই দিক ওই দিক দেখতে লাগলো। আশেপাশের স্টাফরা তাকে দেখে নিজেদের মধ্যে ফিসফিস করছে, যা ঝুমকে অস্বস্তিতে ফেললো। কিছুক্ষণ পর সায়নের অ্যাসিস্ট্যান্ট ছেলেটি বেরিয়ে এলো, সাথে তার আরও দুজন লোক। এরা বোধহয় পেশেন্ট ছিল। ছেলেটি কিছু কাগজ তাদের বুঝিয়ে দিয়ে অন্য একজন রোগীকে ডেকে ভিতরে পাঠিয়ে দিল। নিজেও ঢুকতে গিয়ে ঝুমকে দেখে সাথে সাথে ব্যস্ত হয়ে বললাম, ম্যাম, আপনি এখানে বাইরে বসে আছেন কেন ম্যাম? স্যার জানতে পারলে রাগ করবে আমার উপর। আপনি এসেছেন এখানে, আপনি এসেছেন আগে বলবেন তো আমায়। প্রথম সেদিন হসপিটালে এসেছিল ঝুম, সেদিনই এই ছেলেটিকে দেখেছিল সায়নের সাথে। দেখে মনে হলো বয়সে তার থেকেও ছোট কিংবা সমান হবে। আমি ঠিক আছি ভাইয়া, সমস্যা হচ্ছে না, আপনি দয়া করে ব্যস্ত হবেন না। ওনার কাজ শেষ হলেই না হয় আমি ভেতরে যাব। মেয়েটা দারুণ মিষ্টি করে ভাইয়া রাখতে পারে, যেন যে কারো মন জুড়িয়ে যাবে এই ডাকে। ম্যাম ভেতরে চলুন প্লিজ। স্যার যদি জানতে পারে আপনি বাইরে বসে আছেন তাহলে আমার কপালে দুঃখ আছে। এমনিতেই সারা দিন ঝাড়ির উপর রাখে। আপনার স্যার ঝাড়িয়েও দিতে পারে? ছেলেটি মাথা নাড়ল, ঝুম হেসে ফেলল। সমস্যা নেই ভাইয়া, আমি থাকতে আপনাকে বকা শুনতে হবে না। আপনি কিছু বলবেন না ওনাকে, উনি ওনার কাজ শেষ করুক কেমন? ঠিক আছে ম্যাম, আপনি এখানে বসুন, আর কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন। তারপর একটা মেয়ে স্টাফকে ডেকে বললাম, ডক্টর সায়ান স্যারের ওয়াইফ, চিনতে পেরেছেন নিশ্চয়ই? খেয়াল রাখবেন, ম্যামের কিছু হলে ওনাকে বলবেন। ম্যাম কিছু হলে ওনাকে বলবেন। আপনি চা খাবেন? ঝুম মাথা নাড়িয়ে বুঝলো খাবে না। যা গরম মুলতানে সে সিদ্ধ হয়ে যাচ্ছে। হসপিটাল এয়ার কন্ডিশন থাকার পরেও সে ঘামছে বিশ্রী অবস্থা। আজকে একটু বেশি গরম পড়েছে নাকি? ছেলেটি চলে গেল আর ঝুম অপেক্ষা করতে লাগলো সায়নের জন্য। প্রায় 40 মিনিট পর সায়ন বেরিয়ে এলো। গায়ে তার আকাশি রঙের হসপিটালের পোশাক, তার উপর সাদা অ্যাপসন, দারুণ লাগছিল। সায়ান কোনো দিকে না তাকিয়ে হেঁটে চলেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রিনরিনে গলায় ডাকে তার পা থেমে গেল। পিছু ফিরে ঝুমকে দেখে যতটা না অবাক হয়েছে, তার থেকে ঝুমের সাজ দেখে সে বেশি অবাক হয়েছে। শুকনো ঢোক গিলে এদিক ওদিক চাইলো। ঝুম তার দিকে মিষ্টি এসে দাঁড়িয়ে। সায়ান নিজেকে সামলে এগিয়ে গেল ঝুমের দিকে। সামনে দাঁড়িয়ে ঝুমের পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে বলা, কখন এসছেন? প্রায় ঘন্টাখানেক। সায়ান চোখ গরম করে অ্যাসিস্ট্যান্ট ছেলেটার দিকে তাকালো। ছেলেটি কাচুমাচু করে ঝুমের দিকে তাকিয়ে চোখের চাহনি দিয়ে বোঝাতে চাইল, ম্যাম প্লিজ সেভ মি। ওনার দিকে ওভাবে তাকাচ্ছেন কেন? আমি বলতে বারণ করেছিলাম, আপনি কাজ করছিলেন বলে ডিস্টার্ব করতে চাইনি। পার্সোনাল আর প্রফেশনাল লাইফ আলাদা রাখা উচিত মিস্টার আনসারি। I know that. But you matter more than anything, Mrs. Ansari. সায়ানের কণ্ঠ স্পষ্ট দৃঢ়। ঝুমের ঠোঁটে তৃপ্তির হাসে। আচ্ছা চলুন এবার, অনেকক্ষণ হলো, ক্ষুধা পেয়েছে আমার। সায়ান ব্যস্ত হয়ে পড়ল। সকলের সামনে হাত ধরে নিজ চেম্বারে ঢুকে ধারাম করে দরজাটা বন্ধই করে দিল। ঝুম মুলতানে সায়ানের কাছে এসেছে প্রায় 3 মাস হতে চলল। আজ জুম্মাবার। সায়ান নামাজ পড়ে হসপিটালে যায়নি। সে আজ হাফ ডে ছুটি নিয়েছে। তাদের আবার 24+7 দিনই ডিউটি থাকে। আজ সে বড় কষ্ট করে এই সময়টা ঝুমের সাথে কাটানোর জন্য বের করেছিল, কিন্তু মেয়েটা তাকে শান্তি দিল তো। সেই কখন থেকে ঝুম সায়ানের সামনে কুরকুর করেই যাচ্ছে। শান ফিরেও তাকালো না। বেজা চটেছে সে আজ ঝুমের উপর। মেয়েটা একটা কথাও শোনে না, ভীষণ অবাধ্য হয়েছে। সায়ান কিছু বললেই করাচি যাওয়ার হুমকি দেয়। তার উপর মেহরুন্নেসা আর আইরের অত্যাচার বোনাস হিসেবে তো আছে। ফোন দিয়ে শুধু একবার বললেই হয় সায়ান বকেছে, ব্যাস দুজন ফোন করে সায়ানের মাথায় খেয়ে ফেলে। আইর তো রীতিমতো হুমকি দিয়ে দেয় সে নিতে আসছে ঝুমকে। এই কথা শুনলেই সায়ান নিয়ে যায় একদম। দিন দিন তার অভ্যাস খারাপ করছে এই মেয়েটা। ঝুমকে ছাড়া তার হাতে ঘুম আসে না, কোনো কাজ ঠিক মতো করতেও পারে না। কোনো কেস স্টাডি করতে গেলেও মেয়েটাকে তার পাশে বসিয়ে রাখে, নয়তো অশান্তি হয় মনে। কিন্তু আজ আর সে কোনো কিছুই মানবে না। এভাবে করলে হয়? সেদিন রিপোর্টের অবস্থা যা আছে তাই ছিল। আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এর অভাব আছে ঝুমের, যার দরুন শরীর এত দুর্বল। এতটুকু দেখে সায়ানের অবস্থা নেই। তার উপর হিমোগ্লোবিন যেখানে 12 থাকতে হয় সেখানে ঝুমের 10/8। এরপর কি সায়ান আর শান্তিতে থাকে?
কৈশি ভেবেছিল বেবি প্ল্যানিং এর কথা, আর এইদিকে মেয়েটার এই অবস্থা। তৎক্ষণাৎ সে সব রকম চিন্তা বাদ দিয়ে ঝুমি সুস্থতা নিয়ে ভাবনা শুরু করলো। খাওয়া দাওয়া প্রপার রুটিন বানিয়ে দিল, সাথে মেডিসিন যুক্ত করলো কিছু। কিন্তু মেয়েটা তার চিন্তাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি ওষুধপত্র ছেড়ে তাকে বোকা বানিয়ে গেছে। ফলস্বরূপ আজ দুপুরে খাওয়ার পর মাথা ঘুরে পড়ে গেল। সেই থেকে সায়ান ঝুমির সাথে একটা কথাও বলছে না। সায়ানকে হসপিটালেই থাকতে হয় বেশিরভাগ সময়। চাইলেও সে ঝুমের প্রতি এক্সট্রা যত্নশীল হতে পারে না। এমনিতে সে চিন্তায় মরে মেয়েটার জন্য। তার মাঝে যদি এইভাবে ছেলে মানুষই করে, কে সহ্য করবে? রাগে সায়ানের ঝুমের দিকে ফিরেও চাইল না। হাতে একটি বই নিয়ে তাতে মনোযোগ দিল। ঝুম ঘরের এ মাথা থেকে ও মাথা পায়চারি করে যাচ্ছে। তার হাঁটার তালে তালে পায়ের নুপুরগুলো মৃদু শব্দ করে যাচ্ছে। সেদিন বাড়িতে ফিরে সায়ান তাকে নিজ হাতে নুপুরটা পুড়িয়ে দিয়েছিল। সায়ানের কাছে নুপুর দেখে সে প্রশ্ন করেছিল কোথায় পেয়েছে, কিন্তু সায়ান তখন প্রত্যুত্তরে শুধু হেসেছিল। ডক্টর, ও ডক্টর, রাগ করেছেন বেশি? ঝুম বিড়াল ছানার মতো শরীর ঘেঁষে বসলো সায়ানের। সায়ান একবার কপাল কুঁচকে আবারও নিজের কাজে মনোযোগ দিল। সায়ানের থেকে পাত্তা না পেয়ে ঝুমের কান্না পেয়ে গেল মুহূর্তেই। আর করবো না ডক্টর, সব কথা শুনবো, ঠিক করে খাবো, মেডিসিনও সময় মতো নিব। আর রাগ করবেন না প্লিজ, এতগুলা সরি তো। ভীষণ আদরে কণ্ঠ তার, তবুও সায়ান কথা বলল না, আর না বা ফিরেই তাকালো। ঠিক আছে, আমাকে নিয়ে এত সমস্যা হলে আমাকে করাচি দিয়ে আসুন, থাকবো না আমি এখানে। দুম করে ফিরে গেল সায়ান। রাগে তার নাক লাল হয়ে গেল। সহ্য হলো না কথাটা তার। ঝুম বুঝলো ভুল সময় ভুল কথা বলে ফেলেছে। ভয়ে সে কিছুটা দূরেই সরে বসলো। সায়ান রাগে গজগজ করতে করতে ফোন লাগালো আহিরকে। কাল এসে তোমার বোনকে নিয়ে যাবে। এসে বুটকো ঝামেলা আমি নিজের কাছে আর রাখতে পারবো না। কিছু না করেও শেষে তোমাদের দোষের ভাগিদার হতে হবে আমায়। রাত তখন প্রায় 11টা। আহির ঘুমিয়ে পড়েছিল। আচমকা সায়ানের কথার মানে সে বুঝতে পারেনি। মানে কাকে কোথায় নিয়ে যাব? যাকে নিয়ে যাওয়ার হুমকি প্রতিনিয়ত দাও আমাকে, তাকে। সায়ানের তেড়া জবাব। আহির উঠে বসলো। বুঝতে পারলো ঝুম কিছু করেছে, নয়তো সায়ান ঝুমকে কাজ ছাড়া করার মতো মানুষ না। কি করেছে? এত ক্ষেপেছো কেন? সেটা তোমার বোনকে জিজ্ঞেস করো। সারাদিন গাধার মতো খেটে মরি, তারপরও ওনার নিত্য নতুন বাচ্চাবো। আমি আর পারছি না আহির, ওনাকে নিয়ে যাও তোমাদের কাছে। অন্তত এটা ভেবে শান্তি পাবো যে উনি ওখানে ভালো আছে, সুস্থ আছে। সায়ানের কণ্ঠ ভীষণ ক্লান্ত, অসহায়। ঝুম হতভম্বের মতো তাকিয়ে। শান্ত হও আগে, কি করেছে? হিমোগ্লোবিন 10.8, আয়রন, ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর অভাব। এত করে বলি নিজের যত্ন নিন, আমার কথা কানে তোলে না। তুমি তো জানো 24 ঘন্টার ডিউটি আমার, যখন থাকবে যেতে হবে। চাইলেও যত্ন নিতে পারছি না। আমি আমার কথা রাখতে পারছি না আহির, তুমি সোনাকে নিয়ে যাও। শেষের কথাগুলো তার ভেঙে এলো চোখের কোণে পানি। মেয়েটার চিন্তায় শান্তিতে ঘুম হয় না, কিন্তু ঝুম বুঝলো তো তাকে। ঝুম নিজের ভুল বুঝতে পারলো বুঝি। সায়ানের থেকে ফোন ছিনিয়ে নিয়ে কেটে দিল আগাম কোনো সতর্কতা ছাড়া। সায়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে বুক ভাসালো। সায়ান ধরল না একদম। পাজি মেয়েটা তার ঘুম হারাম করে দিচ্ছে। চিন্তায় সায়ান সত্যি অতিষ্ঠ। এখনো কি বাচ্চা আছে? এত বড় মেয়ে নিজের ভালো বুঝবে না কেন? সে বললেও কেন শুনবে না? এই ডক্টর, ডক্টর, আমি যাব না আপনাকে ছেড়ে, ক্ষমা করে দিন প্লিজ। এই যে কানে ধরলাম আমি। ঝুম সত্যি দুহাতে কান ধরে বসল। এইবারে শেষ, আর কখনো অনিয়ম করবো না। আপনি এই পিলগুলো নিচ্ছেন? পিল? ঝুম কাচমুচে করলো মুখটা। এবার কি হবে? সায়ান তো আরো রেগে যাবে। সায়ান জানতো এই মেয়ে একটা কথাও শোনেনি তার, বুঝেনি তার চিন্তা, তাই তো রাগ আরো বেড়ে গেল। দুহাতে ঝুমের দুবাও খামচে ধরে। কেন আমার করেছেন? কিছু কি বলছেন না আপনি? ছোট আছেন? নিজের ভালো কেন বলছেন না রেবা? আমার চিন্তা কেন বলছেন না? ঝুম কেঁদে ফেলল। তার হাতে ব্যথা পাচ্ছে, কিন্তু মুখে বলতে পারল না। সায়ানকে ভয় লাগছে খুব। সে মানছে ওষুধগুলো না খেয়ে সে অন্যায় করেছে, কিন্তু পিলগুলো, ওগুলো না খেয়ে সে কোনো অন্যায় করেনি। সায়ান বাচ্চাদের ভীষণ ভালোবাসে। ঝুম দেখেছে তারা যখন কোথাও ঘুরতে যেত, তখন কোনো বাচ্চা দেখলে সায়ান কেমন করে যেন তাকাতো। মুখে না বললো ঝুম বুঝতো অনেক কিছু। এই তো কিছুদিন আগে হসপিটালের গেট টুগেদার পার্টি হলো। সেখানে সায়ানের এক স্টাফ
ডক্টর তার ওয়াইফ আর 2 বছরের ছেলেকে নিয়ে এলো। সায়ান বাচ্চাটাকে কোলে নিয়ে কি ভীষণ আদর করলো। ঝুমকে বারবার দেখিয়ে বলতে লাগলো বাচ্চাটার গা হাত কত নরম সুন্দর। পুরোটা সময় সে বাচ্চাটাকে বুকের সাথে আগলেই রাখলো। ঝুম সবটা বুঝলো, অথচ সায়ান মুখ ফুটে ঝুমের কাছে বললো না, কারণ সে ভয় পাচ্ছিল ঝুমের শারীরিক অবস্থা নিয়ে। শরীরে রক্ত কম থাকায় সায়ান এখনো এসব নিয়ে ভাবতেই চায়নি। সে তখনও ঝুমের কথা ভেবেছে। এত কিছুর পরও সায়ানের একটা বাচ্চার ইচ্ছে সে অপূর্ণ কিভাবে রাখে। ডক্টর, হ্যাঁ, বলুন বলুন, আমি শুনতে চাই। আপনি কী ভেবে এমন কাজ করেছেন? দিন, আপনার অজুহাত দিন। সরি আপনার কথা না শোনার জন্য, কিন্তু আমি মা হতে চাই ডক্টর। আচমকা সায়ানের হাত আলগা হয়ে গেল। ঝুম তার দিকে না তাকিয়ে দু হাতে আড়াআড়ি ভাবে দুবাহু আঁকড়ে ধরে ব্যথা জায়গাতে হাত বুলিয়ে গেল। সায়ান স্থির ঝুমের দিকে তাকিয়ে। কি বললেন? ঝুম উত্তর করলো না, তার চোখে পানি কিন্তু পড়তে দিল না। পাষাণ লোক, অভিমান হলো খুব। হাত বাড়িয়ে ফোন তুলে আহিরকে কল লাগালো। আহির ধরলো সাথে সাথে, হয়তো সে অপেক্ষা করছিল ফোনের। ভাইয়া, ভাবি কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? শায়ান বেশি বকেছে? আহিরের আদুরে প্রশ্রয় ঝুম কেঁদে ফেলল। আমায় নিয়ে যান ভাইয়া। এই পাষাণ লোকের কাছে আমি থাকবো না। এখানে আমার আর প্রয়োজন নেই। আমি দেশে ফিরতে চাই। কিন্তু ভাবি আপনার পাসপোর্ট। বাকিটা শোনা হলো না। সায়ান ফোনটা টেনে নিয়ে কানে চেপে বলল। ঘুমাও আহির, আমার বউ, আমি বুঝে নেব। আহির এতক্ষণে চিন্তায় ফেলে শরীর ছেড়ে অলসতা টেনে বলল। বুঝলাম তোমার বউ, তা বউকে নিতে তাহলে আমাকে ফোন দাও কেন? এতই যখন বউ নিয়ে সমস্যা, পাসপোর্ট দিয়ে দাও, পাখি এমনি উড়ে যাবে। শাট আপ আহির। রেগে কল কেটে ফোন অফ করে দিল সে। ঝুম পাশে বসে কাঁদছে তখনও। সায়ান হাত টেনে নিজের কাছে আনতে চাইলে ছিটকে দূরে সরে বসল। আমার পাসপোর্ট দিয়ে দিন, আমি কালই চলে যাব। সায়ান শুনল না ঝুমের বারণ। শক্ত হাতে চেপে কাছে নিয়ে এলো। বলেছি না, আমার থেকে দূরে যাওয়ার কথা মাথায় আনলে পা ভেঙে নিজের কাছে বেঁধে রাখবো। বাই দ্য ওয়ে, কে যেন বলছিলেন তখন? কে হতে চান? ঝুম লজ্জা পেল। কান্নার কারণে মেয়েটা ঠোঁট নাক চোখ লাল হয়ে আছে। কাঁদলে মেয়েটার স্বর্গীয় রূপ বেরিয়ে আসে। তখন এত বেশি আদর আদর পায় সায়ানের। তা যদি জানতো ঝুম, তাহলে আর কখনো কাঁদতো না। এই যে এখন বাজে বাজে ইচ্ছে করছে সায়ানের, অথচ মেয়েটা তার ভালোবাসা নিতেই পারে না। শরীর তার সায় দেয় না, বড্ড নাজুক। বলুন। ছাড়ুন ডক্টর। সায়ান ছাড়ল না। ঝুমকে আরো একটু ঘনিষ্ঠভাবে বুকের সাথে আঁকড়ে ধরে বলল। আপনার শরীরের কন্ডিশন জানেন আরিবা? ঝুম মিনমিনে কিছু একটা বলল। সায়ান হেসে ঝুমের মাথায় হাত বুলিয়ে দিল। আগে সুস্থ হন, তারপর আপনার জন্য তার শরীরের অবস্থা খারাপ হতে পারে। আপনি কি তা চাইবেন? ঝুম মাথা নাড়িয়ে না বোঝালো। আমি ব্যস্ত থাকি, আপনি দেখুন তো সব। নিজের যত্ন নেবেন এবার থেকে। আর পিলগুলো অফ করবেন না। যখন মনে হবে আপনি সুস্থ, তখন দেখা যাবে ঠিক আছে। ঝুম সায়ানের কথা মেনে নিয়েছিল। তারপর থেকে সেই শরীর নিয়ে হেলাফেলা করেনি। ভালো মেয়েদের মতো নিয়ম মেনেছে, খাওয়া দাওয়া করেছে। দীর্ঘদিন অযত্নের ফলে ঝুম অনেক বেশি দুর্বল ছিল, যা তাকে ভালোই কাবু করে নিয়েছিল। প্রায়শই সায়ান তাকে হসপিটালে নিয়ে টেস্ট করিয়ে আনে। রিপোর্ট দেখে মেডিসিন বাড়ায় কমায়। আজও ঝুম লাঞ্চ নিয়ে টেস্ট করতে হসপিটালে গেল। এখন প্রায় সকলেই তাকে মিসেস সায়ান রেহমান আনসারির পরিচয় চেনে, ভীষণ রকম সম্মান করে থাকে। হসপিটালে প্রবেশ করলে 2-3 জন তাকে দেখে সৌজন্যতার রক্ষার্থে হেসে কেমন আছে প্রশ্ন করে। সেও প্রত্যুত্তরে মিষ্টি হেসে উত্তর দেয়। দুপুর 1:30 থেকে 3:30 সায়ানের লাঞ্চ টাইম থাকে। এই সময় সায়ান রুগী দেখে না। ঝুম তাই কোনো রকম অনুমতি ছাড়াই আজ সায়ানের কেবিনে ঢুকে গেল। দরজা ঠেলে ঢুকতেই দেখতে পেল সায়ানের সাথে অত্যাধিক সুন্দরী এক রমণীকে বসে থাকতে। ঝুমের কপাল নিজ ইচ্ছে কুঞ্চিত হলো। সায়ান ঝুমকে দেখতে পেয়ে উঠে দাঁড়ালো। হেসে এগিয়ে এসে হাত ধরে ভিতরে নিয়ে গেল। ঝুম ভালো করে দেখলো মেয়েটিকে। আগে কখনো দেখেছে বলে তো মনে হচ্ছে না। মেয়েটি অবাক হয়ে তাকিয়ে আছে ঝুমের দিকে। মেয়েটির পোশাক দেখে মনে হচ্ছে সেও একজন ডাক্তার। তাদের এগিয়ে আসতে দেখে মেয়েটি দাঁড়িয়ে গেল। ঝুম লক্ষ্য করলো উচ্চতায় সে প্রায় সায়ানের কাজ সমান। মেয়েটি ঝুমের একদম ভালো লাগলো না। অত্যাধিক ফর্সা সুন্দরী এই মেয়েটাকে এক দেখায় না নিজেরই না জেনেই অপছন্দের তালিকায় ফেলে দিল ঝুম।
ঝুম চোখে অসন্তুষ্টি নিয়ে শায়ানের দিকে আগুন চোখে তাকালো। শায়ান কিছুই বুঝলো না সে আবার কি করেছে। মেয়েটা এবার নিজ উদ্যোগে কথা বলল। ডক্টর সায়ান, হু ইজ শি? ঝুম একদৃষ্টিতে তাকিয়ে কেন যেন অসম্ভব রাগ হচ্ছে তার। মেয়েটার চাহনি ভালো লাগেনি ঝুমের। শায়ান মুচকি হেসে ঝুমের কাঁধ পিছিয়ে বলল, Meet my wife, Ariba Chum, and Mrs. Ansari. And Mrs. Ansari, she's Dr. Yusra. ডক্টর ইউসরা। চমকে উঠল আর তার চোখে মুখে বিস্ময়। সে মেনে নিতে পারল না, অত্যাধিক উত্তেজিত হয়ে পড়ল। ওয়াইফ? আপনি বিয়ে করেছেন ডক্টর? কিন্তু কই, আমরা তো জানি না। ছুটিতে থাকার কারণে আপনি জানেন না ডক্টর ইউসরা, বাকি হসপিটালের বলতে কে জানে। একবার জানাতে পারতেন ডক্টর, অন্তত একবার। তার কণ্ঠ কষ্ট তা স্পষ্ট ঝুম বুঝতে পারলো। মেয়েটি যে শায়ানকে পছন্দ করে বুঝতে এক বিন্দু সমস্যা হলো না। মেজাজ খিচে গেল তার। শায়ান কিছু বলার আগে আগুন চোখে শায়ানের দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, সরি, আমি হয়তো ভুল সময়ে চলে এসেছি। অনুমতি নিয়ে আসা উচিত ছিল। বুঝতে পারিনি সমস্যা সৃষ্টি করব। আপনারা কন্টিনিউ করেন, আমি বাইরে আছি। কথাগুলো বলে দাঁড়ালো না, ঘুরে যেতে নিলে শায়ান তার হাত ধরে ফেলল। খুব আদুরে ভঙ্গিতে কাছে টেনে নাকের ডগায় ঘাম মুছে দিয়ে বলল, আপনাকে যেতে হবে না মিসেস আনসারি, আমরা তো তেমন কোনো ইম্পর্ট্যান্ট কাজ করছিলাম না। যদিও করতাম তা আপনার থেকে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ নয়। ডক্টর প্লিজ, যদি আমাদের একান্ত সময় দিতেন। ডক্টর ইউসরা করুণ চোখে তাকিয়ে শায়ানের দিকে, অথচ শায়ান তার বউকে দেখতে ব্যস্ত। মেয়েটা এখানের আবহাওয়ায় সাথে একদম মানিয়ে নিতে পারছে না। গরমে অতিষ্ঠ হয়ে যায়, অল্প ঘেমে বিশ্রী অবস্থা করে, যেমন এখন হচ্ছে তেমন কেমন হাঁসফাঁস করে। অতঃপর অত্যাধিক রাগে তার ফুলো ফুলো গাল দুটো লাল হয়ে আছে। শুধু কি গাল, নাকের ডগায় ঘাম জমে আছে, সাথে ডগাটাও লাল হয়ে আছে। কি ভারী মিষ্টি লাগছে এই মেয়েটাকে। এত মিষ্টি কেন লাগে? তার ইচ্ছে করে যখন তখনই খেয়ে ফেলতে। ডক্টর ইউসরা চলে যেতে ঝুম দু হাতে শায়ানকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিল। রেগে কতক্ষণ এই দিক তো কতক্ষণ ওই দিক হাঁটতে লাগলো। শায়ান নীরবে ঝুমের রাগ দেখে যাচ্ছে। মেয়েটাকে রাগে এমন রাখতে দেখেনি। সে বুঝতে পারছে রাগের কারণ, তাই তো তার আরো বেশি শান্তি শান্তি লাগছে। ঝুম শায়ানের নির্বিকার রূপ সহ্য করতে পারল না। তেড়ে এসে শায়ানের কলার টেনে ধরল। শায়ান তার থেকে অত্যাধিক লম্বা হওয়ায় কলার ধরতেও ঝুমের কষ্ট হয়ে গেল। দুই পায়ের আঙুলের উপর দাঁড়িয়ে পড়ল। ঘরে বউ থাকতেও সুন্দরী কলিগ দেখে ছুকছুকানি স্বভাব ভালো না মিস্টার আনসারি। শায়ান কোমর বাঁকিয়ে কিছুটা ঝুঁকে এলো ঝুমের দিকে। এতে ঝুম পা সমান করে দাঁড়ালো। শায়ান ঝুমের রাগে লাল হওয়া নাকে আলতো কামড় দিয়ে বলল, স্বামীর উপর বৃথা সন্দেহ করা ভালো স্বভাব না মিসেস। ঝুম শায়ানের চোখে চোখ রেখে মৃদু হেসে দিল। শায়ান তার হাসিতে নিজেও হেসে দু হাতে বুকে জড়িয়ে নিল। ডক্টর শাহান রহমান আনসারি আপনাকে ভীষণ ভালোবাসা মিসেস আনসারি। ভাঙা পুরনো টেবিলের উপর রাখা ফোনটি অনবরত বেজে চলেছে। কিছুক্ষণ থেমে আবারও নিজস্ব স্বরে চেঁচিয়ে উঠল যন্ত্রটি। অপর পাশের ব্যক্তি বড়ই ব্যস্ত, অথচ ফোনের মালিকের তাড়া নেই। সে স্থির ধীর ভাবে ফোনটি তোলো। সাথে সাথেই অপর পাশ থেকে ঝুম হড়বড়িয়ে বলে উঠল, ভাইয়া, আপনি ফোন ধরছিলেন না কেন আমার? করাচি থেকে বেশ কিছুটা দূরে সমুদ্র তীরবর্তী এলাকায় আহিরের এবারের প্রজেক্টের কাজ চলছে। তার পরনে কমলা রঙের ইঞ্জিনিয়ারিং হ্যাট, সাদা শার্ট ও কালো প্যান্ট। এখন আর তাকে বখাটে লাগছে না একদম, পুরো দস্তর ইঞ্জিনিয়ার লাগছে। মূলত সে কাজ করছিল, প্ল্যান নিয়ে ডিসকাস করছিল বলেই ফোনের দিকে লক্ষ্যই ছিল না। ইদানিং জুম যখন তখন ফোন দিয়ে তাকে জ্বালাতন করে। মেয়েটা এত বেশি চঞ্চল হয়েছে যা বলার বাইরে। শায়ানকে তো জ্বালাবেই, সাথে আহিরের শান্তিও নাই করে দিয়েছে। সেদিন তো ফোন দিয়ে তাকে তার মাকে গম্ভীর গলায় বলিয়েছিল, ছোট আম্মা, ছেলে বুড়ো হয়ে যাচ্ছে, খোঁজ রাখেন। নাতি নাতির মুখ কি দেখতে ইচ্ছে করে না? সেই থেকে তার বাড়িতে থাকা প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। উঠতে বসতে তাকে বিয়ের কথা বলে সবাই। এই নিয়ে ঝুমের সাথে তার ঝগড়া হয়েছে। শেষে ঝুম কেঁদে কেটে শায়ানের কাছে নালিশ দিয়েছে। শায়ান অবশ্য তাদের মাঝে এখন যায় না। দুই পাগল যা পারে নিজেরাই করে নেই। ঝুম অবশ্য আয়কে বকে কথা বলেনি কিছুদিন,
কিন্তু তার প্রতিশোধ নিয়েছে আহিরের মাকে আরো উস্কে দিয়ে। নিজেরা শান্তিতে আছে বলে তার জীবনে অশান্তি নিয়ে আসতে চাইছে। কত বড় অকৃতজ্ঞ মেয়ে মানুষ ভাবা যায়। আহির 2 দিন হলো বাড়ি ছাড়া। তার এক কথা, সে এখন বিয়ে করবে না, অথচ সবাই তাকে এমনভাবে চেপে ধরেছে যে কোনো উপায় না পেয়ে সে বাড়িই ছেড়েছে। এই কথা ঝুমের কানে গেলে লাগাতার তাকে ফোন দিয়ে উত্ত্যক্ত করে যাচ্ছে মেয়েটা। আমরা ঝগড়া করেছি ভাবি, ভুলে গেছেন? ওপাশ থেকে সব নীরব। কিছুক্ষণ বিড়বিড়ানো শব্দ হলো, পরবর্তীতে গলার স্বর বাড়িয়ে ঝুম বলল, তো ঝগড়া করলে কি হয়েছে? আপনার সাথে কি এটা আমার প্রথম ঝগড়া? না, কিন্তু আপনি বলেছিলেন আপনি আমার সাথে আর কথা বলতে চান না। আহিরের কণ্ঠস্বর গম্ভীর। ঝুম কষ্ট পেল। কষ্ট পেয়েছেন ভাইয়া? হুম। সে সত্যিই কষ্ট পেয়েছে। মেয়েটা তাকে ব্লক করে দিয়েছিল। এটা কেমন ছেলে মানুষই! বিয়ে নিয়ে এত কাণ্ড করার কোনো মানে হয়? যখন মনে হবে তখন সে নিজেই তো করে নিত। সরি। ঝুম অনুতপ্ত। তার এখন খারাপ লাগছে। কিছু মানুষ থাকে যাদের সাথে আমাদের রক্তের টান না থাকলেও আত্মিক টান এত বেশি থাকে যে আপনা থেকেই অধিকারবোধ চলে আসে। আহির ঝুমের কাছে ঠিক তেমনি একটি মানুষ। তার মায়ের পেটের কোনো ভাই বোন নেই, কিন্তু যদি তার কোনো বড় ভাই থাকতো তাহলে সে নিশ্চয়ই আহিরের মতো হতো। ঝুমকে এভাবে আগলে রাখতো সবসময়। ঝুম সে অধিকার থেকে চেয়েছিল আহিরের জীবনটা সাজিয়ে দিতে, কিন্তু আহির তাকে ভুল বুঝলো। সে কি আহিরের খারাপ চেয়েছে? সে আহিরের নীরব কান্না দেখেছে, সকলের সামনে হাসি খুশি ছেলেটার মন ভাঙা আকুতি দেখেছে, তাই তো চেয়েছিল বউ কাউকে জীবনে এনে দিতে। আহির ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। মেয়েটা এমন কেন? কেউ এর উপর রাগ করে থাকতে পারে না। কিছু হলেই কেঁদে ভাসাবে, অথবা এমন করে কথা বলবে যেন কত কি হয়ে গেছে। সায়নের জন্য রীতিমতো তার দুঃখ হলো। এমন একটা জিনিস নিয়ে সংসার করা চারটিখানি কথা না। ভাবি, হুম। মনের উপর জোর করা যায় না ভাবি। কিন্তু এভাবে আর কতদিন ভাইয়া? যতদিন মনে হবে না ভাঙা মন জোড়া লেগেছে, ততদিন এই মন নিয়ে না আমি নিজে সুখী হব আর না কাউকে সুখী করতে পারবো ভাবি। তার জন্য চেষ্টা করতে হয় ভাইয়া। আহির কথা বলতে বলতে সদ্য কাঠামো গড়া বাড়িটির 3 তলায় চলে এলো। সেখান থেকে স্পষ্ট দূরে সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্র তার আপন গতিতে গর্জন করে যাচ্ছে। আহির এক দৃষ্টে সেদিকে তাকিয়ে রইল বহুক্ষণ। এখন আর মন টানে না ভাবি। ঝুম থেমে গেল। কি বলবে বুঝতে পারলো না। কিছু ব্যথা একান্ত নিজস্ব হয়, তা চাইলেও কেউ হয়তো ভাগ নিতে পারে না। যার কষ্ট সেই একমাত্র অনুভব করতে পারে। কিছু কান্নার শব্দ হয় না, অথচ ভেতরটা ভেঙে গুড়িয়ে দেয়। সে আর ফিরবে না ভাইয়া। জানি। নিজেকে আর কষ্ট দেবেন না ভাইয়া। এটা আমার প্রাপ্য ভাবি। ভুল মানুষ মাত্রই তো হয় ভাইয়া। ভাগ্যে না থাকলে এতে আপনার দোষ কি? সে আমার কেন হলো না ভাবি? আপনার জন্য লিখে রাখলে আপনার হতো ভাইয়া। যারা আপুকে নিয়ে ভাবনা বন্ধ করুন। সে এখন অন্য কারো। এটা পাপ ভাইয়া। অনেক তো হলো, নিজেকে আরো একটা সুযোগ দিন এবার ভাইয়া। হুম। ঝুম বুঝলো লাভ নেই, আহির মানবে না, তাই প্রসঙ্গ বদলে বলল, ছোট মা চিন্তা করছে ভাইয়া। ফোন দিয়ে কথা বলুন, বাসায় যান এবার। আগে আপনার ছোট আম্মাকে বলুন এসব বন্ধ করতে, তারপর। আচ্ছা সে না হয় বলবো, আপনি কথা বলুন আগে। সে চিন্তিত আপনাকে নিয়ে। হুম। ঝুম আরো কিছু বলতে চাইছিল, কিন্তু বেডরুম থেকে সায়নের গলা শুনতে পেয়ে থেমে গেল। সায়ান ডাকছে, যান দেখুন কি বলে, পরে আবার কথা হবে। ঝুম তড়িঘড়ি করে ছুটল। তার ছোটার তালে তালে নুপুরের মৃদু ঝুনঝুন শব্দ কানে বাজলো আহিরের। ভাইয়া পরে কথা বলবো আবার, সাবধানে থাকবেন। বলি দ্রুত তাদের ঘরের দোরগোড়ায় পৌঁছালো। এতটুকুতেই মেয়েটার শ্বাস ঘন হয়ে এসেছে। এই সায়ানকে নিয়ে হয়েছে এক জ্বালা। লোকটা কিছুক্ষণ তাকে ছেড়ে থাকতেই পারে না। একবার ডাকতে শুরু করে যতক্ষণ ঝুম সামনে গিয়ে না দাঁড়াবে ততক্ষণ চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে থাকবে। যেমন এখন চেঁচিয়ে যাচ্ছে অসহ্য পুরুষ। বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে ঝুম। সমস্যা কি আপনার? চেঁচাচ্ছেন কেন? সায়ান কোলে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছিল। ঝুমের কথায় মাথা তুলে তাকালো। কি করছিলেন এতক্ষণ? কাছে এসে বসুন। ভাইয়ার সাথে কথা বলছিলাম। আচ্ছা, কাছে আসুন। সায়নের কথায় ঝুম কিছু একটা ভেবে চটপটে পায়ে এগিয়ে গিয়ে এসে ল্যাপটপটা সরিয়ে দুম করে সায়নের কোলেই বসে পড়ল। সায়ন অবাক হলো।
তার মুখভঙ্গি তার ছাপ পড়ল না বিন্দু মাত্র, বরং সে ঝুমকে আরো ভালোভাবে আগলে নিল দু হাতের মাঝে। ঝুম ওভাবেই বসে খুব মনোযোগিতার সহিত আঙুল দিয়ে সায়নের টি শার্টের উপর বুকে আঁকিবুকি করতে লাগলো। মেয়েটার কিছু চাওয়া থাকলে এভাবে আহ্লাদি ভঙ্গিমা করে। সায়ন ফ্রু নাচে জানতে চাইলো ব্যাপারটা কি, কারণ সে জানে তার বউ এত ভালো না যে কাছে আসতে বলে একেবারে কোলেই উঠে বসবে। উল্টো সব সময় পালাই পালাই করে বেড়ায় মির্জা। ডক্টর, হুম। বাংলাদেশে যেতে চাই। সায়ানের ভালো ভালো মেজাজটা খারাপ করতে শুধু এই একটা কথারই অপেক্ষায় ছিল। শুধু তেতো হয়ে গেল না নিমিষেই, এতগুলো দিন গেল অথচ মেয়েটার মাথা থেকে এখনো দেশে যাওয়ার ভূত নামেনি। অভাবনীয়। সে আপাতত ঝুমের কথা পাত্তা না দেওয়ার সিদ্ধান্ত নিল, নয়তো দেখা যাবে কিছু একটা বলে বসলেই কেঁদে ভাসাবে। সায়ান ঝুমকে আরো কিছুটা গাছে টেনে ঝুমের খোপা করা চুলগুলো খুলে দিল। দক্ষিণের জানালা থেকে হাওয়া বয়ে বেড়াচ্ছে, সেই জোর হাওয়া ঝুমের লম্বা চুলগুলো এলোমেলো করে দিল মুহূর্তে। সায়ান কোনো কিছু পরও করলো না, সে এখন ঝুমের মোহে বিভোর। ধীরে খুব সাবধানে সায়ান ঝুমের খোলা কাঁধে মুখ নামিয়ে টুকরো টুকরো উষ্ণ নরম স্পর্শ ছোঁয়া দিয়ে গেল। এখন অতর্কিত ছোঁয়ায় দিশে হারা ঝুম। এক হাতে সায়ানের কাঁধের টি শার্ট, অপর হাতে সায়ানের ছোট্ট করে কাটা চুল টেনে ধরলাম। ডক্টর, হুম। ডক্টর শুনুন না। এখন না, পরে। বিরক্ত করবেন না পাখি। সায়ানের কণ্ঠে নাখোশ, ভারী বিরক্ত সে। এই মেয়ের এহেন সময় জ্বালাতন করা আর নেওয়া যাচ্ছে না। সায়ান আবারও কাজে মনোযোগী হলো। দুনিয়াতে এখন ঝুম ছাড়া আর কিচ্ছু নেই তার সামনে। এমন ভাবে হামলে পড়লো কিন্তু ঝুম থেমে নেই। এখন যদি কথা না আগায় তাহলে এই অসভ্য লোক আর শুনতেই চাইবে না। ডক্টর, আমি বাংলাদেশে যেতে চাই। সায়ানের মেজাজ খুব খারাপ হলো। সে ঝুমকে ছেড়ে চড়া মেজাজে বলল, সমস্যা কি আপনার আরিবা? সময় বলছেন না? শুরু থেকে বাংলাদেশ বাংলাদেশ করেই যাচ্ছেন, এখানে সমস্যা কি? কেন যেতে হবে ওখানে? কি আছে ওখানে বলবেন? কেন আমার সাথে থাকতে চান না আপনি? এত কিছু করে চোখে পড়ে না? একটা জীবনকে আমার সাথে এখানে কাটিয়ে দেওয়া যায় না? সায়ন এভাবে এর আগে কখনো কথা বলেছে কি ঝুমের সাথে? বলেনি। ঝুম রীতিমতো ভরকে গেল। অবাক চোখে সায়নকে দেখলো। ঝুমের চোখে পানি টলমল করে। সে তো একবারই যাওয়ার কথা বলেনি, এভাবে রিয়্যাক্ট করার কি হলো? তাদের বিয়ের 1 বছরের বেশি হয়ে গেল, সে এসেছে আর যেতে পারেনি। সায়ান তার পাসপোর্ট কোথায় রেখেছে তার খোঁজ নেই, সে কখনো নিজ উদ্যোগে দেয়নি। ঝুম চায়নি। এতটুকু বিশ্বাস কি করা যায় না ঝুমকে? আপনি এভাবে কেন কথা বলছেন? আমি কি একবারও বলেছি একেবারে যাব? ওটা আমার দেশ, আমার জন্মভূমি। কিছু না থাক তাও টান কাজ করবে, এটা কি অস্বাভাবিক কিছু না? তাছাড়া আমার আম্মার কবর ওখানে। খুব ইচ্ছে করছিল গিয়ে একবার দেখে আসতে, আমার কাছে গিয়ে আপনাকে একটু দেখিয়ে আনতে। আপনাকে নিয়েই যেতাম, একা যেতাম না সাইয়ান। সায়ান আজ প্রথম নামটা নিলও না ঝুম। সায়ান স্থির নয়নে তাকিয়ে ঝুমের পানে। মেয়েটা আজ কাঁদছে না, চোখে আকাশ অভিমানী জল টলমল করছে। ঝুম তার দিকে চাইল না, উঠে ধীর পায়ে হেঁটে দরজার কাছে দাঁড়িয়ে না ফিরে বলল, সম্পর্কে বিশ্বাস থাকা জরুরি। যেখানে বিশ্বাস নেই সেখানে টেনে নেওয়া বোকামো। ঝুমা দাঁড়ালো না, অথচ সায়ান শূন্য দরজার পানে স্থির তাকিয়ে। তার শরীরটা পাথরের মতো ওজন লাগছে। কিছু কি ভুল করে ফেলেছে? মেয়েটাকে কষ্ট দিয়ে ফেললো আবার? সে কি ঝুমকে অবিশ্বাস করেছে? সায়ানের মাথা কাজ করছে না একদম। 3 দিন হলো ঝুম নীরব। আগের মতো চঞ্চলতা নেই, নেই বললেই ভুল হবে। আছে সকলের সাথে সে আগের মতোই কথা বললো। সায়ানের ক্ষেত্রে শান্ত বরফ। সায়ান প্রশ্ন করলে উত্তর করে, নয়তো চুপচাপ নিজের কাজ করে। সায়ানের খেয়াল রাখছে, সকল কাজ করে দিচ্ছে, কিন্তু তারপরও মেয়েটার থেকেও যেন নেই। সায়ান বহু চেষ্টার পরও ঝুমকে আগের মতো করতে পারেনি। এখন সায়ান শুধু অসহায়ভাবে দেখে যায়। চোখে তার কি নিদারুণ ব্যথা, অথচ পাষাণ মির্জা বুঝলো না একটা কথা ধরে তাকে কষ্ট দিয়ে যাচ্ছে। বর্তমানে ঝুম কাপড় গুছাচ্ছে, তার করাচি যাচ্ছে 2 মাসের জন্য। সায়ান বাৎসরিক ছুটি পেয়েছে। আজ দুপুরেই সে ফোন করে জানালো যা যা নেওয়ার নিতে তারা কাল করাচি যাবে। ঝুম শুনে খুশি হলেও বুঝতে দিল না। সায়ান গালে হাত দিয়ে দেখছে তার বউকে। মেয়েটা এত এত অভিমান কেন? সেই যে রাগ করলো এখনো কথা বলেনি। ঝুম সব কিছু
গুছিয়ে বিছানা ঠিক করে তার জায়গায় শুয়ে পড়ল। সায়ান তাকে শুয়ে পড়তে দেখে আলো নিভিয়ে নিজেও ঝুমের একদম শরীর ঘেঁষে শুয়ে পড়ল। ঝুম কোনো প্রতিক্রিয়া করল না, আর নাইবা দূরে সরিয়ে গেল। সে যেভাবে ছিল ওভাবেই চোখ বন্ধ করে শুয়ে আছে। সায়ান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে দু হাতের সাহায্যে টেনে নিল মেয়েটাকে। আপনি আমাকে ভুল বলছেন পাখি, আমি ওভাবেই বলতে চাইনি। তারপর আমার ভুল হয়েছে, এবার মতো ক্ষমা করে দিন। এবার কলেজে গিয়ে বাংলাদেশে নিয়ে যাব, কেমন? কিন্তু বেশি দিনের জন্য না, এবার রাগ কমান। ঝুম কিছুই বলল না, নীরবে মুচকি হেসে মাথাটা এগিয়ে সায়ানের বুকের পাশে রাখলো। সায়ান হয়তো বুঝলো ঝুমের নীরব সম্মতি। সে ঝুমের কপালে গালে নাকে একের পর এক চুমু দিয়ে শক্ত করে ঝুমকে নিজের সাথে আঁকড়ে ধরল। আজ কতগুলো দিন পর যে তার বুকে শান্তি লাগছে সেটা সে কাউকে বোঝাতে পারবে না। টানার 15 ঘন্টা পর ওরা করাচি পৌঁছালো। সায়ান তার ব্যক্তিগত গাড়িতে এসেছে, তার জন্য উপরমহল থেকে স্পেশাল ফোর্স দেওয়া আছে। ভীষণ রকম নিরাপত্তার সহিত তাদের করাচি পৌঁছে দেওয়া হলো। যদিও সায়ান একা হলেও এত কিছুর প্রয়োজন ছিল না, কিন্তু সাথে ছিল ঝুম। বলি রিস্ক নিতে চায়নি সে। ঝুম গাড়িতে ওঠার কয়েক মিনিট পরে সায়ানের বুকটাকে বালিশ বানিয়ে ঘুম দিয়েছিল। সেই ঘুম তার মিনিট 20 আগে ভেঙেছে। সায়ান মেয়েটাকে যত দেখে তত অবাক হয়। আগে তো এমন ঘুম কাতুরে ছিল না। অবশ্য ঝুম সেসব পাত্তাই দিল না। তার শরীর এখন ভীষণ রকম চাঙ্গা, মন ফুরফুরে। কতগুলো দিন পর সবাইকে দেখবে ভেবেই তার অস্থির লাগছে। গাড়ি বাড়ির সামনে থামার পর ঝুম এক দণ্ড না দাঁড়িয়ে চঞ্চল পায়ে ছুট লাগালো। শ্যান পেছন থেকে চেঁচালো, কিন্তু মেয়েটা শুনলে তো ঠিকঠাক। শ্যানের ভয় সত্যি করেই মুখ থুবড়েই পড়ল। চকিয়ে সায়ান উঠলো। পা বাড়িয়ে যাওয়ার আগে ঝুম উঠে আবারও ছুটল। শ্যান অস্থির। এই মেয়েকে নিয়ে, এই দুরন্ত মেয়েকে নিয়ে সে চিন্তায় থাকে সর্বদা। সে লাগেজগুলো নিয়ে ভেতরে যেতে যেতে ভাবলো কোথায় কোথায় ব্যথা পেয়েছে দেখতে হবে আগে, নয়তো মুখ ফুটে কখনো বলবে না ফাজিলটা। শ্যানের চোখে মুখে অসন্তোষের ছায়া স্পষ্ট। সে ভেতরে এসে দেখতে পায় ঝুমের সাথে বাড়ির অন্যরাও হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে বসে আছে, এমনকি তার মাও। শ্যান হতবাক। ঝুম মেহরুন্নেসার বুকের সাথে নাক মুখ ঘষে বিড়াল ছানার মতো পড়ে আছে, আর মেহরুন্নেসা মাথায় হাত বুলিয়ে নানারূপ প্রশ্ন করছে। আহির বাদে মোটামুটি সকলেই উপস্থিত আছে। গতকাল শ্যানের থেকে করাচি যাওয়ার কথা শোনার পর ঝুম নিজ দায়িত্বে সকলকে ফোন করে বলেছে এবং বাড়িতে উপস্থিত থাকতে, যার দরুন সারা আর ইশালও বর্তমানে এখানে। আহির প্রজেক্টের কাজে ব্যস্ত বলে সে আজ আসতে পারবে না, কিন্তু কাল সে আসবে বলে জানিয়েছে। তাছাড়া সায়ান আহিরকে জানিয়েছে সে ঝুমকে নিয়ে বাংলাদেশে যাবে। সেটা শুনে আহির নিজেও সেখানে যাওয়ার আগ্রহ জানিয়েছে। তাই আহির মোটামুটি সব কাজ শেষ করে একেবারে আসতে চাচ্ছে। সায়ানকে দেখে মেহরুন্নেসার বুকে থেকে উঠে ঝুম সোজা হয়ে বসলো। মেহরুন্নেসা ছেলেকে দেখে হেসে কাছে রাখলেন। সায়ান কাছে গিয়ে জড়িয়ে ধরলো তাকে। মেহরুন্নেসার চোখে পানি। ছেলেটা বদলে গেছে কি? আগে এমন করে জড়িয়ে ধরতো না। কেমন আছেন আম্মা? মেহরুন্নেসা যত্নের সাথে ছেলেকে জড়িয়ে নিলেন। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আব্বা? জি আলহামদুলিল্লাহ। ঝুম তাদের দিকে মুচকি হেসে তাকিয়ে। সায়ান আর চোখে সেই হাসি দেখে নিল এক ফাঁকে। তাদের আগমনে বাড়িতে এক প্রকার জান ফিরে এসেছে, যেন মুহূর্তেই হইচই শুরু করে দিল ছোটরা। সায়ান হাত বাড়িয়ে সারার মেয়েকে কোলে নিল। নাদুস নুদুস বাচ্চাটা হাত পা নাড়িয়ে অস্পষ্ট স্বরে কিছু বলছে, কখনো হাত বাড়িয়ে সায়ানের মুখে খামচি দিচ্ছে। সায়ান হেসে দিল। ঝুম সবটা নীরবে পর্যবেক্ষণ করলো, মনে মনে কিছু একটা ভেবে নিল হয়তো। রাত তখন গভীর, অথচ ঝুমের খোঁজ নেই। আসার পর থেকে তার ব্যস্ততার শেষ নেই। মুলতান থাকতে তারা যখন কোথাও ঘুরতে যেত বা কেনাকাটা করতে যেত, ঝুম সর্বদা বাড়ির সকলের জন্য কিছু না কিছু কিনেই নিয়েছে। সায়ানের পকেট ফাঁকা করে আসতো, সেই সবই নিয়ে সেই রাতের বেলা মেলা বসিয়েছে সে ইশালের ঘরে। একে একে সকলকে তাদের জিনিসগুলো বুঝিয়ে দিল খুশি মনে। সায়ান সবটা পর্যবেক্ষণ করে বুঝতে পারলো আজ আর তার বউকে কাছে পাওয়া হবে না। তাই সে বিরক্ত না করে নিঃশব্দে চলে গেল। ঝুম এলো আরও ঘন্টাখানেক পর। সায়ান অপেক্ষা করছিল তার জন্য। সায়ানকে তখনও জেগে থাকতে দেখে ঝুম চোরা হেসে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইল। সায়ান ঝুমকে দেখে নিল ভালো করে। মেয়েটার ওজন বেড়েছে, গোলগাল মুখটার পরিবর্তে পূর্বের তুলনায় গৌরবর্ণের হয়েছে বেশ, দেখতে দারুণ লাগে। নিজে তো সারা রাস্তা ঘুমিয়ে এসছেন, এখন চোখের পাতে ঘুম নেই,
কিন্তু আমার কথা কি একবার ভাবা উচিত ছিল না ম্যাম? এতটা জার্নি করে এসে ভীষণ ক্লান্ত আমি। কাছে আসুন, ঘুমাবো। ঝুমের খারাপ লাগলো। এখানে এসে সায়নের কথা মাথা থেকে বেরিয়ে গেল কিভাবে বুঝলো না। কথা না পারিয়ে সায়নের বুকে মাথা রেখে চোখ বন্ধ করল। আরিবা, জি। আমি একটা কথা ভাবছিলাম। ঝুম মাথা তুলে সায়নের চোখে চোখ চাইল। তার চোখে প্রশ্ন কিন্তু করল না। আপনার লং টার্ম ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে কিছুদিনের মাঝে, তাই দ্রুত আবার করাতে হবে। আচ্ছা। আরিবা, জি। সায়ন কিছু মুহূর্ত নিশ্চুপ রইল, নিজের মনের কথাগুলো সাজিয়ে নিল। ঝুম কিভাবে রিয়াক্ট করবে ভেবেই চিন্তা হচ্ছে তার। কি হয়েছে ডক্টর, কিছু বলতে চান? আসলে আমি ভেবেছিলাম বারবার এইভাবে বছরে বছর রিনিউ না করে পাকিস্তানের নাগরিকত্বের জন্য আবেদন করলে ভালো হতো না? ঝুম নিশ্চুপ, ভয়ে চিন্তায় সায়ান গেমে একাকার। ঝুমের দেশের প্রতি টান অত্যাধিক সে জানে, কিন্তু বারবার রিনিউ করাটাও বিরক্তের। তাছাড়া নিরাপত্তার বিষয়ক কিছু ব্যাপার আছে। ঝুম পাকিস্তান আছে 1.5 বছরের মতো। তার ভিসার মেয়াদ ছিল মাত্র 6 মাস। এখন ভিসা ছাড়া বাংলাদেশে কোনোভাবে যেতে পারবে না। এর জন্য বাংলাদেশ থেকে ভিসা লাগবে আবার, অথবা বাংলাদেশের হাই কমিশনার অনুমতি। সায়ন চেষ্টা করলে পারবে, কিন্তু তাতে সময় লাগবে প্রচুর। আইনি জটিলতা আছে, কিন্তু এসবের জন্য তাদের হাতে সময় নেই। আচ্ছা। মেনে নিল ঝুম। এত সহজে? সে অবাক হলো। ঝুম এসে আবার বুকে মাথা রেখে বলল, এই মানুষটাকে ছেড়ে তো আর যেতে পারবো না, এদেশেই থাকতে হবে আমার। তাহলে শুধু শুধু এইসব করে কি লাভ বলুন তো ডক্টর? তার থেকে আপনার চিন্তা ভয় দূর করে দিই। সায়ন স্বস্তি নিঃশ্বাস ফেলে জড়িয়ে ধরল ঝুমকে। মেয়েটা যে তাকে ভুল বোঝেনি, এই তো অনেক। ঝুম সায়ন আহির বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে অবস্থান করছে। দীর্ঘ প্রায় 4 ঘন্টা আকাশপথ পাড়ি দিয়ে তারা ঢাকায় পা রেখেছে। ঝুমের ঝলমলে চেহারা দুই ভাইয়ের ক্লান্তি দূর করে দিল নিমিষেই। তারা মূলত অপেক্ষা করছে ঝুমের বিশেষ মানুষটির জন্য। আহির ঘেমে অস্থির। করাচি গরম হলেও ঢাকা মনে হচ্ছে একটু বেশি গরম, দম বন্ধকর ব্যবসা গরম। তার মেজাজ ঠিক নেই। এই গরমে দাঁড়িয়ে আছে সে কখন থেকে, কিন্তু যার জন্য অপেক্ষা তার খোঁজ নেই। পাশে সায়ান কিছুক্ষণ পরপর ঝুমকে দেখে নিচ্ছে, আবার যত্নের সাথে ঝুমের নাকের কপালের ঘামও মুছে দিচ্ছে। হঠাৎ তাদের সামনে একটি বাইক খুব স্পিডের সাথে থামলো। এসে সায়ান ঝুমকে আগলে নিয়ে সরে দাঁড়ালো। আহির কিছু বলবে তার আগে বাইক থেকে নেমে এলো একটি মেয়ে। মাথার হেলমেট খোলার সাথে সাথে তার ছোট ছোট করে কাটা রং বেরঙের চুলগুলো কাঁধ বেয়ে পিছমায় ছড়িয়ে পড়ল। কালো চুলের মাঝে বাহারি রকমের রং ছড়ানো, পরনে বাদামি রঙের লেডিস লেদার জ্যাকেট, যার খোলা চেন থেকে অভ্যন্তরে কালো লেডিস টপ স্পষ্ট। গলায় কতগুলো হাবিজাবি চেন, হাতে কালো গ্লাভস ও কালো ডেনিম জিন্স। মেয়েটি হেলমেট খুলে বুকের সাথে ঝোলানো কালো সানগ্লাস চোখে পড়ে নিল। আহির মেয়েটির ফ্যাশন সেন্স দেখে চোখ মুখ কুচকে বিকৃত করে ফেলল। জঘন্য রকম অনুভূতিতে পেটের সব উগলে আসতে চাইল। সামনে তাকিয়ে মেয়েটির ঠোঁট ছড়িয়ে হাসি ফুটে উঠল। ছুটে এসে সায়নের থেকে খাবলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ঝুমকে। ঝুমি, মাই বেবি। ঝুমের মনে হলো চ্যাপটা ভর্তা হয়ে যাচ্ছে সে, কিন্তু ঠোঁটে তার মিষ্টি হাসি। সায়ন ঠিক যতটা অবাক, তার থেকে আহির বেশি অবাক হলো। এতটাই অবাক হলো যে তার মুখ 2 ইঞ্চি ফাঁকাই হয়ে আছে। সায়ন আস্তে করে ঝুমকে নিজের দিকে টেনে এনে বলল, আস্তে, ব্যথা পাচ্ছে। মেয়েটার ঠোঁটে ঝলমলে হাসি। ঝুম নিজেও হেসে ফেলল। এবার ঝুম এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। ব্যাপারটা সায়ান আহির কারোরই ভালো লাগলো না। সায়ান মুখভঙ্গি গম্ভীর করে চান চান হয়ে দাঁড়িয়ে রইল। আহির আর মুখশ্রী এমন আকৃতি করলো যেন সে ইহজন্ম এর থেকে অদ্ভুত কোনো দৃশ্য কখনো দেখেনি। কেমন আছো শ্রাবণী আপু? আগে কেমন ছিলাম জানি না, তবে তোকে দেখে ভীষণ ভালো হয়ে গেছি রে আমার পাখি। বলে ঝুমকে ছেড়ে দাঁড়িয়ে খুব যত্নের সাথে ঝুমের মাথায় আলগোছে চুল 2 হাতে ঠিক করে দিল। সায়ান তখনও গম্ভীর। তার ভালো লাগছে না ব্যাপারগুলো। ঝুমকে এসে ছাড়া এভাবে কেউ যত্ন নিয়ে ভালোবাসছে, বিষয়টা চরম জঘন্য লাগছে। অথচ বউ তার দাঁত বের করে কেমন করে হাসছে দেখো। মেজাজ খারাপ হচ্ছে তার। যে কোনো সময় উল্টো পাল্টা বলে দিতে পারে। যথাসম্ভব তাই চুপ রইল, কিন্তু আহির চুপ রইল না। এটি তার স্বভাবসুলভ কাজ না। একে তো শ্রাবণী আর ঝুমের কথা সে বুঝতে পারছে না, তার উপর এমন এক জঙ্গলি মার্কা মেয়ের সাথে ঝুমের এই গলায় গলায় ভাব তার
সহ্য হলো না মোটেই। সে এগিয়ে এসে কেমন অদ্ভুতভাবে শ্রাবণীকে দেখে ঝুমকে টেনে দূরে সরালো। শ্রাবণী ভরকাল ভীষণ। ঝুমকে দারুণ অপ্রস্তুত লাগলো, কিন্তু সায়ান মনে মনে খুব খুশি হলো। ঝুম হেসে পরিবেশ আগের মতো ঠিক করতে চাইল, কিন্তু আহির ঝুমের কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, আপনি কার জন্য অপেক্ষা করছেন ভাবি? সে আসবে কখন? এখানে ভীষণ গরম, প্লিজ তাড়াতাড়ি চলুন। আর এসব মেয়ের সাথে কথা বলতে হয় না। কথাটি বলে আর চোখে একবার শ্রাবণীকে দেখে মুখ কুচকালো। এই পর্যায়ে ঝুম ভীষণ রকম অপ্রস্তুত হলো। এই হলো আমার শ্রাবণী আপু, বিথি আন্টির বড় মেয়ে। আমরা এতক্ষণ দুইজনে অপেক্ষা করছিলাম। কথাটি বলে সায়ানের কাছে গিয়ে হাত ধরে টেনে সায়ানকে দেখিয়ে বলা, আর আপু, হি ইজ মাই ম্যান, মাই হাজব্যান্ড ডক্টর শাইয়ান রেহমান আনসারি। উনি আমার দেবর, ইঞ্জিনিয়ার আহির রেহমান আনসারি। মাই ম্যান শব্দটি ঠিক বুকে গিয়ে গেঁথে গেল সায়ানের। এতক্ষণ চোখে মুখে লেগে থাকা বিরক্তির রেশ কেটে চেহারা দুটি ছড়িয়ে পড়ল সায়ানের। শ্রাবণী সায়ানের দিকে এক পলক তাকিয়ে একটু হাসল, পরপর ঝুমের দিকে ঝুঁকে এসে বাজকে গলায় বলল, ঝুমি রে, দুনিয়াতে ছেলের কি অভাব ছিল যে তুই এই রাজাকারের বাচ্চা বিয়ে করলি শেষমেশ? আমাদের দেশে কি ছেলে ছিল না পাখি? ঝুম দ্রুত সায়ানের হাত ছেড়ে দুহাত সামনে নাড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল। চুপ, উনি বাংলা বুঝতে পারে আপু। শ্রাবণী দাঁতে জিভ কেচে সায়ানের দিকে তাকিয়ে বোকা হাসল। সায়ান গম্ভীর চোখে তাকে দেখে যাচ্ছে। সুযোগ পেলে এই মেয়েকে এক আছাড় মারতে দেরি করবে না। কত বড় সাহস, তাকে রাজাকারের বাচ্চা বলে! আহির পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখলো সব। যদিও সে খুব একটা ভালো বাংলা জানে না, কিন্তু কিছু বুঝতে পারে, তাই সেই থেকেই ধারণা করে নিল এই জঙ্গলি মেয়েটা সায়ানকে কিছু উল্টাপাল্টা বলেছে, নয়তো তার ভাইয়ের নাক অমন লাল হবে কেন? শ্রাবণী এবার ঝুমের কাছে আসে। আগে বলবি তো, তোর জামাই চালু জিনিস। ঝুম নিজেও শ্রাবণীর মতো ফিসফিসিয়ে বলা, তুমি কি বলার সুযোগ দিয়েছো? আর প্লিজ আপু, নিজের মুখটা কিছুদিনের জন্য নিয়ন্ত্রণে রেখো। ডক্টর কিন্তু ভীষণ রাগী। ঝুম অসহায় ভাবে বলল, মেয়েটা ঠিক নেই। 28 বছর রমণীটি ভীষণ রকম এলোমেলো, কথাবার্তার ঠিক ঠিকানা নেই, ভালো মন্দ না বুঝেই অনেক কিছু বলে কেস খেয়ে লটকে থাকে। শ্রাবণী কিছু বলতে চাইল, সায়ানের জন্য পারল না। আরিবা, এখানে খুব গরম, আপনার শরীর বিশেষ ভালো না, যার জন্য অপেক্ষা করেছিলেন তাকে তো পেয়েছেন, এবার যাওয়া যাক। স্পষ্ট বাংলা ভাষা আহির ছাড়া সকলেই বুঝলো। শ্রাবণী ঝুমের অসুস্থতার কথা শুনে ব্যতিব্যস্ত হয়ে পড়ল, প্রশ্ন করলো, কি হয়েছে? তেমন কিছু না আপু, জার্নি করে ক্লান্ত ছিলাম, সামান্য মাথা ঘুরে গিয়েছিল। শ্রাবণী কথা না বাড়িয়ে তাদের জন্য আনা গাড়ির ড্রাইভারকে কল লাগালো। ড্রাইভার কাছে পিঠে কোথাও ছিল হয়তো। 2 মিনিটের মাঝে তাকে দেখা গেল 4 সিটের ছোট্ট একটি গাড়ি নিয়ে হাজির হতে। আহির অপেক্ষা না করে গিয়ে বসলো ড্রাইভারের পাশে। সায়ানও সযত্নে বাম পাশের দরজাটা খুলে ঝুমকে বসিয়ে দিল। তারপর ড্রাইভারের সাহায্যে নিজেদের লাগেজগুলো গাড়ির পেছনের দিকে রেখে নিজেও গিয়ে বসলো ঝুমের অপর পাশে। সায়ান উঠে বসতে শ্রাবণীর নির্দেশে ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। শ্রাবণী তার বাইক নিয়ে ছুটলো তাদের পেছু। ঝুম জানালার সমেত সাথে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। তার শরীর ভালো লাগছে না একদম। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছে বারবার, অথচ কাউকে বুঝতে দিতে চাচ্ছে না। পাশে বসা লোকটা একবার বুঝতে পারলে তাকে আস্ত রাখবে, অথচ তার পাশে বসা মানুষটি ঠিকই বুঝতে পারলো। কিছুক্ষণ এক দৃষ্টিতে দেখলো সায়ান ঝুমকে, অতঃপর আলতো হাতে টেনে বুকের মাথাটা চেপে ধরলো। খুব ধীরে মাথায় হাত বুলিয়ে দিল সে। ঝুম আরাম পেয়ে আরো ভালোভাবে মিশে চোখ বন্ধ করলাম। করাচি আসার আগে তো চেক আপ করিয়ে এনেছিলাম, তখন তো রিপোর্টে সব ঠিক ছিল, তাহলে এখন খারাপ লাগছে কেন? আপনি আমার থেকে কি লুকাচ্ছেন আরিবা? ঝুম মাথা নেড়ে অসম্মতি জানালো। সে কিচ্ছু লুকায়নি, বরং সে নিজেও বুঝতে পারছে না এমন কেন হচ্ছে। মেডিসিন খাচ্ছেন না আবার? ঝুম চুপটি করে পড়ে রইল। করাচি এসে মেডিসিন খাওয়া হচ্ছে না, মূলত সে ইচ্ছে করেই খাচ্ছে না। এখন রিপোর্ট ভালো আসছে বলে প্রয়োজনই মনে করেনি। সায়ান বুঝলো মেয়েটা আবারও ফাঁকিবাজি শুরু করেছে। কবে থেকে সব করছেন? আর শরীর খারাপ কখন থেকে হচ্ছে? মেডিসিনগুলো কি সাথে করে এনেছেন নাকি তাও আনেননি? এনেছি। বাহ, এখন বাকি প্রশ্ন উত্তর দিন। আর সবটাই শুনছিল, এবার সে কিছু ফিরে বলা, সায়ান, ছোট মানুষ, ছেড়ে দাও এবারের মতো, বকা দিও না আর। এমনিতে শরীর ভালো না, দেখতেই পাচ্ছ। সায়ান রাগ রাগ চোখে আহিরের পানে তাকায়।
ছোট মানুষ, তাই ছোট মানুষ যখন তোমার পিছু পড়ে তখন দিশাহারা হয়ে যাও কেন? আমাকে ফোন দিয়ে বলো কেন তোমার বউয়ের হাত থেকে আমাকে বাঁচাও সায়ান। আহির কাছামাছি করলো, কথা না বাড়িয়ে সামনের পথের দিকে ফিরে বসলো। সায়ানও আর কিছু বলল না, কিন্তু তার হাত দুটো অনবরত ঝুমের মাথায় বুলিয়ে গেল। দীর্ঘ যানজট পেরিয়ে ঝুমের একটি বড় উঁচু দালানের সামনে দাঁড়ালো। আশেপাশের বাকি দালানগুলো একই রকম, দেখেই বোঝাই যাচ্ছে বিলাসবহুল এলাকা এটি। তাদের নেমে দাঁড়াতে দেরি, কিন্তু শ্রাবণী বাইক থামতে দেরি হলো না। সে খুব দ্রুততার দক্ষতার সাথে বাইক রেখে নেমে দাঁড়ালো। ঝুমকে এক হাতে জড়িয়ে ধরে পা বাড়ালো লিফটের দিকে। শ্যান কপাল কুঁচকে দেখলো মেজাজ তার ভীষণ খারাপ। আসার পর থেকে মেয়েটা তার বুকের টানটাই লাগিয়েছে। এ তো ভারী মুসিবত হলো। আহির শ্যানের কুচকানো কপাল দেখে বলল, মেয়েটাকে আমার ভালো লাগছে না সায়ান, কেমন উচ্ছৃঙ্খল। ভাবির মতো এমন মিষ্টি মিষ্টি মেয়েটার অমন দাজ্জাল মেয়ের সাথে গলায় গলায় খাতির আমি আর নিতে পারছি না। চলো আমরা দেশে ফিরে যাই, এখানে ভালো লাগছে না। অত্যাধিক গরম, জ্যাম, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। শ্যান মাথা নেড়ে সম্মত পোষণ করলো। তারা একে অপরের পিছে লেগে থাকলেও ঝুমকে নিয়ে দুজনই পজিটিভ। সায়ান মনে মনে ভেবে নিল ঝুমকে বুঝিয়ে একদিনের মাঝে পাকিস্তান ফিরে যাবে তারা। সে কখন থেকে বিথি আন্টিকে ঝুমকে বুকে নিয়ে কেঁদে যাচ্ছেন। তার আহাজারি দেখে মনে হচ্ছে কেউ মারা গিয়েছে। সেই মানুষটা এমনই, একটু ফিল্মি স্টাইলের, যুবতী বয়সে ভদ্রমহিলার মাঝে নায়িকা নায়িকা একটা ভাব ছিল। দেখতে শুনতেও নায়িকাদের মতোই, এখনো রূপের ঝলক। ভদ্রমহিলা স্বাধীন চেতা মনোভাবের, ছেলে মেয়েদের ও সেভাবেই গড়ে তুলেছেন। কখনো কোনো বিষয় জোর করেনি, হয়তো এই কারণেই শ্রাবণী এমন। আহির সেই কখন থেকে মুখ হা করে মহিলা তামাশা দেখে যাচ্ছে, গালে হাত দিয়ে এমনভাবে তাকিয়ে আছে যেন বড় বিনোদনের কিছু চলছে। সায়ান ভীষণ বিরক্ত। তার আশেপাশের মানুষগুলো একটা জিনিস বলতেই হবে, পারা যাচ্ছে না আর। সবগুলো স্বাভাবিক আচরণ করে, অন্যদের বিনোদন দিয়ে যায়। না জানি তার বউটাকে কবে এমন আত পাগলি করে ছেড়ে। শ্রাবণী পাশে বসে মায়ের নাটক দেখছে। তার বসার ভঙ্গি অতি অসাধারণ। সে চেয়ারের উল্টো দিকে ফিরে দুপাশে পা ছড়িয়ে চেয়ারের বুকে ব্যাগে থুতনি রেখে গোল গোল চোখে চেয়ে দেখছে। আহিরের চোখ আচমকা অসাবধানতায় শ্রাবণীর দিকেই ফিরে গেল। শ্রাবণী তাদের দিকে তাকিয়েছিল, হয়তো চোখাচোখি হতে আহিরকে দেখে এক চোখ টিপল। আহির হতভম্বের মতো তাকিয়ে রইল। কিছুক্ষণ পরপরই চোখ মুখ কুচকে কি যেন একটা বিড়বিড় করলো। হয়তো মনে মনে শ্রাবণীকেই বকছে। শ্রাবণী ভারী মজা পেল। সে শুরু থেকে লক্ষ্য করেছে ছেলেটি তাকে দেখলে কেমন যেন করে, হয়তো তাকে পছন্দ হয়নি, তাই এই জন্যই আহিরকে ভরকে দিয়ে মজা পেয়েছে সে আবারও চোখ ফিরিয়ে তার মাকে দেখে নিল। তারপর তাদের ঠিক পাশে বসে গাপুসিয়ে গিলতে থাকা তার ভাইকেও দেখলো একবার, যে বর্তমানে দুনিয়া বলে বিরিয়ানি খেতে ব্যস্ত। বলা যায় ছোটখাটো হাতির বাচ্চা। শ্রাবণী বিরক্ত হলো হাতিটাকে দেখে। এই ছেলে জীবনে খাওয়া ছাড়া কিচ্ছু নেই। যখন দেখা হবে তখনই খেতে দেখা যাবে। নাম তার শ্রাবণ হলো। শ্রাবণী তাকে মিনি হাতি বলে ডাকে। ওই মিনি হাতি, আর কত খাবি রে? এবার থাম। আর মা, তুমি কি শুরু করেছো বলবে? ওরা মাত্র এলো, রেস্ট নিতে দাও, খেতে দাও। ফ্রেশও তো হতে পারেনি তোমার জন্য। ঝুমির শরীর ভালো না, ছাড়ো এখন ওকে। ঝুমি, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, গো। ঝুম কৃতজ্ঞ চোখে চাইলো শ্রাবণীর দিকে। সত্যি ওর খারাপ লাগছিল। ফ্রেশ হয়ে খাওয়া দরকার। কথা না বাড়িয়ে সায়ান আর আহিরকে নিয়ে চললো নিজের রুমের দিকে। 2 ইউনিটের উপর বেশ বড় একটি ফ্ল্যাট, 4টি বেডরুম, একটি গেস্ট রুম ও ডাইনিং এর এই ফ্ল্যাটে শ্রাবণীর বাবা খুব শখ করে বানিয়েছিলেন ছেলে মেয়েকে নিয়ে থাকার জন্য। থাকলেও সুদিন আসার পর সে হারিয়ে যায়। একটি রোড অ্যাক্সিডেন্টে অকাল মৃত্যু হয় তার। তারপরই থেকেই এই ফ্ল্যাটে শ্রাবণী তার মা ভাইকে নিয়ে আছে। ঝুমকে শত বলেও এখানে রাখতে পারেনি। মেয়েটি প্রচুর আত্মসম্মান কিনা। খাওয়া শেষে তারা আড্ডা দিল বেশ কিছুটা সময়। যদিও আড্ডায় ঝুম, শ্রাবণী ও তার মা অংশগ্রহণ করেছে, বাকিরা শুধু তাদের গল্প করা দেখেছে। অনেকক্ষণ পর সায়ান সহ্য করতে না পেরে উঠে দাঁড়ালো। খাঁটি উর্দু ভাষায় বললাম, আরিবা, রুমে চলুন, নয়তো আমি নিয়ে গেলে সেটি ভালো লাগবে না আপনার। ঝুম অপ্রস্তুত হয়ে পড়ল। আহির মিটিমিটি হাসলো। শ্রাবণী হাঁ করে তাকিয়ে পড়লো। সে নিজেও হেসে দিল। হিন্দি উর্দু এদেশের কম বেশি সকলেই বুঝতে পারে, তাই শ্রাবণীর সায়ানের কথা বুঝতে সমস্যা হলো না। সে উঠে দাঁড়িয়ে বলল, আজ এই পর্যন্ত থাক, আগামীকাল আবার হবে। এখন সবাই গিয়ে রেস্ট নাও। গুড নাইট গাইস।
বলতে বলতে সেও চলে গেল। ঝুম আলতো হেসে পা বাড়ালো, সায়ানও তার পিছু ছুটল। রুমে গিয়ে ঝুম এক প্রকার হামলে পড়লো সায়ানের উপর। পাজিলো কি শুরু করেছেন কি আপনি? নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত। উফ, সবাই কি ভাবলো? আল্লাহ, আপনি এ কাকে পাঠালেন আমার জন্য? সায়ান ঝুমের কথা বিশেষ পাত্তা না দিয়ে টেনে শুয়ে দিয়ে নিজেও জড়িয়ে ধরে বুকে মাথা রাখল। বড্ড ক্লান্ত আমি, ঘুম পাচ্ছে। আপনিও ঘুমান। এমনিতেই সারাদিন যেসব নাটক দেখলাম তাতে আমার চোখ ব্যথা করছে। এখন বেশি কথা বললে কিন্তু মুখ বন্ধ করার ওয়ে আমার জানা আছে। ঝুম কথা বাড়লো না, তার শরীর চলছে না। আর সায়ানের চুলের ফাঁকে আঙুল গুজিয়ে দিয়ে ওভাবে চোখ বন্ধ করল। গভীর রাত, আয়রের চোখে ঘুম নিয়ে হাসপাস লাগছে। এখন মনে হচ্ছে এখানে না আসলেই ভালো হতো। সে বেড ছেড়ে উঠে দাঁড়ালো, দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। ধীরে ধীরে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে পা রাখলো সিঁড়ির দিকে। এক ধাপ দুই ধাপ করে ছাদে চলে এলো, কিভাবে সে নিজেও জানে না। তবে এখন তার ভালো লাগছে। উঁচু দালানের ছাদ হয়, প্রচুর হাওয়া বইছে। সে একদম কিনারায় গিয়ে দাঁড়িয়ে পকেটে হাত রেখে গভীর নিঃশ্বাস নিল। পরক্ষণে একটি অপরিচিত মেয়েলি কণ্ঠ ভেসে এলো তার কানে। ওই রাজাকারের বাচ্চা,